আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা রসায়নের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় 3 নিয়ে আলোচনা করতে চলেছি। অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের গঠন। আশা করি এই ক্লাসটি দেখলে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এই অধ্যায়টি খুবই ছোট। এই অধ্যায়টির প্রথম আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি, সেটি হচ্ছে পদার্থ এর দুটি প্রকারভেদ, সেগুলো হচ্ছে মৌলিক এবং যৌগিক। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, স্যার পদার্থ কি? পদার্থ হচ্ছে যে যে বস্তু বা যে জায়গা দখল করে এবং যার নির্দিষ্ট ভর রয়েছে তাকে আমরা পদার্থ বলতে পারি। এখন আমাদের পদার্থ হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে মৌলিক এবং অপরটি হচ্ছে যৌগিক। এখন মৌলিক আর যৌগিকের মধ্যে পার্থক্যটা কি? মৌলিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে আমরা যদি কোনোভাবে সেটাকে ভাঙি, সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ থাকবে না, শুধু ওই পদার্থেই বৈশিষ্ট্য থাকবে। আর যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ মৌল পাওয়া যায়, তাকে আমরা বলতে পারি যৌগিক পদার্থ। আমরা একটু উদাহরণগুলো দিলে আপনারা আর একটু ঠিকভাবে বুঝতে পারবেন। মৌলিক পদার্থ মৌল, আমরা যদি একটি অক্সিজেন যদি আমরা অক্সিজেনের কথা বলি, এটা হচ্ছে অক্সিজেনের প্রতীক। অক্সিজেনকে যদি আমরা ভাঙি, শুধু অক্সিজেনের বৈশিষ্ট্যই পাবো, অন্য কোনো কিছু পাবো না। আর যদি এটা হচ্ছে একটি মৌলিক পদার্থ, আমরা অক্সিজেন। আর আমরা যৌগিক পদার্থের কথা বলতে গেলে, আমরা যদি H2O হচ্ছে পানি সংকেত। এখন আমরা যদি পানিকে ভাঙি, আমরা পাবো দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পাবো, একটা অক্সিজেন পাবো আমরা। এখন এটা হচ্ছে পানির এক বা একাধিক, মানে এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হয়েছে পানি, এই জন্য এটা হচ্ছে যৌগিক পদার্থ। আর আমরা যদি হাইড্রোজেনের কথা বলি অক্সিজেনের কথা বলি, শুধু একটি অক্সিজেন। আমরা আর একটু ক্লিয়ারলি, আপনার যদি একটি সোনার খণ্ডকে চিন্তা করি, এটা একটি সোনার খণ্ড, এখানে আমরা যতই সেটাকে ভাঙবো, আমরা শুধু সোনার যে ছোট ছোট গুঁড়া সোনাই পাবো, আমরা অন্য কিছু পাবো না। আর আমরা পানিকে যদি ভাঙি, কণাকে যদি একটি ক্ষুদ্র একটি বিন্দুকে আমরা ভাঙতে থাকলে আমরা হাইড্রোজেন আর অক্সিজেন পাবো, দুটি আলাদা পদার্থ পাবো। চলেন আমরা একটা পরের যে টপিক দুটি, যে পরমাণু আর অণু। রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি জিনিস হচ্ছে পরমাণু আর অণুর ধারণ। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। এখন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আমরা এখানে একটি সোনার খণ্ডকে নিয়ে আসছি। এই সোনার খণ্ডের যদি আমরা এখান থেকে একটা ক্ষুদ্রতম একটি শব্দ ভাঙতে একটা ক্ষুদ্রতম কণা এটাকে নিয়ে আসলাম, এটা হচ্ছে ক্ষুদ্রতম কণা। কারণ এখানে এটাতে যে গুণাগুণ সেটা স্বর্ণের সাথে মিলবে, কালারটা স্বর্ণ, সব কিছু স্বর্ণের সাথে মিলবে। তাই আমরা এটাকে একটি মৌলিক পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা তথা পরমাণু বলতে পারি। এই যে ছোট জিনিসটা হচ্ছে পরমাণু, এটা আমরা উদাহরণের জন্য জিনিসটা বলছি। আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন কিনা আপনারা আমাকে কমেন্টস বক্সে জানিয়েন। তারপর আমরা অণু হচ্ছে, আমরা যদি এটা হচ্ছে সোনার খণ্ড, আর আরেকটা যদি আমরা এরকম একটা প্লাস্টিকের খণ্ড বলতে পারি। এখন এখান থেকে একটা ছোট্ট একটা বিন্দু কণা আনলাম, এখান থেকে ছোট্ট কণা আনার পরে নতুন একটা কণা তৈরি হলো। মানে অণুটা হচ্ছে ঠিক পরমাণুর বিপরীত। অণুতে শুধু একটি মোট একটা পদার্থ থাকবে, আর দুই বা দুইয়ের অধিক সংখ্যক, এখানে দুইটা, এটা অধিক হতে পারে। আরেকটা কণা, আরেকটা বস্তু দেখে এটা তামার তৈরি, এখান থেকে আমরা একটা কণা আনলাম। দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে আমরা অণু বলতে পারি। এখন আপনারা রাসায়নিক বন্ধন জিনিসটা জানতে চান। রাসায়নিক বন্ধন নিয়ে আমরা অধ্যায় 5 বিস্তারিতভাবে আলোচনা করব। রাসায়নিক বন্ধনের কিছু আমি আলোচনা বলে দিই আপনাদেরকে। রাসায়নিক বন্ধন হচ্ছে
এখানে আপনার একটা হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন তারা যুক্ত হবে। তারা কীভাবে যুক্ত হবে? একটা কাঠামোভাবে যুক্ত হবে, তারা একটা নিয়মের ভাবে যুক্ত হবে। যে নিয়মের ভাবে তবে যুক্ত হবে সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। আমরা যদি এখানে রাসায়নিক বন্ধনের বিস্তারিত একটি ক্লাস আমি অধ্যায় 5-এ দিব, আপনারা সেটি দেখে আসবেন। দেখে আসলে আপনারা রাসায়নিক বন্ধন সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারবেন। সেটা আমি আপনাদেরকে পরে একটা ক্লাসে দেখিয়ে দিব, সমস্যা নেই। আমি যতটুকু ধারণা দিয়েছি সেটাতেই আপনারা আপাতত বুঝতে পেরেছেন, মানে তারা যে একটা বন্ধন, মানে আবদ্ধ হয় একটা নিয়মের মধ্যে, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তারপর আমাদের পরবর্তী টপিক হচ্ছে মৌলের প্রতীক আর সংকেত। এখন পৃথিবীর মধ্যে আমরা তো প্রথমে বলেছিলাম অনেকগুলো মৌল রয়েছে পৃথিবীর মধ্যে। এখানে আমাদের সবগুলো মৌলকে তো আমরা একইভাবে চিনতে পারবো না, কারণ প্রতিটা মৌলের ধর্ম আলাদা। এখন আমাদের সবাইকে যদি একটা নাম দিই, আমরা যদি সবাইকে সোডিয়াম দিই, তাহলে এই জিনিসটা তো হয় না। এই জন্য প্রতিটা জিনিসকে আমরা আলাদা আলাদা একটি নামের মধ্যে নিয়ে এসেছি। যেমন আমাদের হাইড্রোজেন, আর এর সংকেত হচ্ছে, প্রতীক হচ্ছে আমাদের এইচ। আর আমাদের অণুর সংকেত আর প্রতীক জিনিসটা কাছাকাছি, সিমিলার বলতে পারেন আপনারা। এখন আপনাদের সোডিয়াম, এখানে আপনাদের অনেক জিনিস ধারণা থাকার প্রয়োজন এমসিকিউর জন্য। এই যে সোডিয়াম বলেন, হাইড্রোজেন বলেন, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। আপনারা চতুর্থ অধ্যায়ে একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, দাঁড়ান একটু। এই যে চতুর্থ অধ্যায়ের একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চতুর্থ অধ্যায়ে আপনারা এখানে দেখতে পারবেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটার প্রতীক হচ্ছে এইচ। এখানে আপনারা এগুলো এখানে 1 থেকে আপনাদের বলে দিই, আপনারা এখানে 1 থেকে 30 পর্যন্ত পড়লে, বা 30 না, আপনারা 1 থেকে 36 পর্যন্ত পড়লে আপনাদের 30 অথবা 36 যে কোনো একটা পর্যন্ত পড়লে আপনাদের এসএসসির জন্য চলবে, এনাফ। ঠিক আছে, আপনার 1 থেকে 36 পর্যন্ত এটা একটা হাইড্রোজেন, আর এটার যে এইভাবে পড়বেন আপনারা, এইচ হাইড্রোজেন, এভাবে পড়লে আপনাদের মনে থাকবে। আচ্ছা, এখন মৌলের প্রতীক আর সংকেত এগুলো আপনারা বই থেকে দেখে নেবেন, সহজ আছে। আমি তো আপনাদের সংকেত, মানে এগুলো আমরা যেভাবে প্রকাশ করি, আমরা সোডিয়াম, এটা এসেছে ল্যাটিন শব্দ নেট্রিয়াম থেকে। এখানে প্রথম দুটি শব্দ নেওয়া হয়েছে Na, এভাবে হয়েছে সোডিয়াম। এভাবে অন্যগুলো এসেছে, আর ওখানে কিছু আছে ল্যাটিন শব্দ থেকে, কিছু আছে ইংরেজি থেকে। আপনারা একবার পড়লেই জিনিসটা বুঝতে পারবেন। এখানে এটা সংকেত হচ্ছে, সংকেতকে আমরা হাইড্রোজেনকে আমরা পানির সংকেত H2O একটা নিয়মের মধ্যে লিখি। একটা হাইড্রোজেনের একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হতে পারবে, এভাবে একটা নিয়মের মধ্যে লিখি, সেটা হচ্ছে সংকেত। আচ্ছা, তারপরে টপিক হচ্ছে পারমাণবিক সংখ্যা অথবা ভর সংখ্যা। এই দুইটি অনেক মজাদার টপিক। আচ্ছা, আমাদের এখানে কি বাদ পড়ছে, সমস্যা নেই, আপনারা এই দুইটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পারমাণবিক সংখ্যা আমি আপনাদের বই থেকে জিনিস দেখাই দিই, আপনারা তাহলে একটু ক্লিয়ার হবেন। পারমাণবিক সংখ্যা আমরা যদি দেখেন, আমরা এখানে একটা জিনিস বিস্তারিত আপনাদের বলি দিই, এটা বুঝলে আপনারা আর কোনো কিছু সমস্যা থাকবে না আশা করি রসায়নে। আমরা যদি আপনাদের হাইড্রোজেন, না আমি হিলিয়াম দিয়ে বুঝাই, হিলিয়াম এটা হচ্ছে একটা মৌল। এখন এই মৌলটা আমরা যদি এটাকে একটি রাসায়নিকভাবে দেখতে চাই, আমাদের নর্মালি আমরা তো এটা দেখলাম, কিন্তু রাসায়নিকভাবে কীভাবে থাকে, তাদের ইলেকট্রন, প্রোটন, আপনাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছি, চলেন। ইলেকট্রন হচ্ছে আমাদের একটি পদার্থের মধ্যবর্তী স্থানে প্রোটন থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। আমি যেগুলো দেখাগুলো সেগুলো আপনারা আশা করে নোট করে রাখবেন। নোট করে রাখলে আপনাদের লাভ হবে। নিউট্রন, এই দুটি জিনিস থাকে, এগুলো হচ্ছে মূল কণিকা। আর এখানে বাইরে থাকবে আপনার ইলেকট্রন। এখানে ইলেকট্রনের এরকম ছোটো ছোটো জিনিস ঘুরপাক করবে, সেগুলো হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন একটা জিনিস বলি দিই, ইলেকট্রন আপনার এভাবে গোলভাবে ঘুরতে পারে, আবার এভাবে এরকম মানে একটু
উপবৃত্তাকার যেটাকে বলে থাকি, এভাবে ঘুরতে পারে ইলেকট্রন। এখানে ইলেকট্রন, আপনার একটা ইলেকট্রন ঠিক এভাবে ঘুরতে পারে, এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে। এখন আপনাদের জিনিসটা, এখন এখানে পরমাণুর একটা পরমাণু, এটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা, কোনো মৌলের যে প্রোটন সংখ্যা সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আরেকটা মজার বিষয় আপনাদের বলে দিই, এখানে যে প্রোটন সংখ্যা সেটাই হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। কারণ পরমাণুর যে এখানে প্রোটনের চার্জ হচ্ছে প্লাস আর ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস হয়ে যে জিরো, এই কারণে কোনো ধরনের আধান থাকে না। পরমাণু আধান শূন্য ধরা হয় কেন? এই কারণেই, কারণ প্রোটন আর ইলেকট্রনের আধান প্লাস মাইনাস হয়ে যায়। এখন প্রোটন আর ইলেকট্রন সম্বন্ধে আপনাদের আর একটু বিস্তারিত ধারণা দিয়ে দিই। প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি, আর ইলেকট্রনকে, প্রোটনকে পি দ্বারা আর ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করে থাকি, আর নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি। এখন প্রোটনের যে আধান সেটা হচ্ছে -1 আর ইলেকট্রনের হচ্ছে +1, আর নিউট্রনের কোনো আধান থাকে না, নিউট্রনের আধান হচ্ছে 0। এখন আমাদের যে পারমাণবিক সংখ্যা, আমরা সেটাকে যদি আমরা উদাহরণস্বরূপ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এটা মুখস্থ রাখতে হবে। 1 মানে এখানে একটা হাইড্রোজেন ধরলাম, এটা প্রথম কক্ষপথ এন, এন দ্বারা কক্ষপথ বোঝানো হয়ে থাকে। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে একটি, মানে এটা পারমাণবিক সংখ্যা, মানে প্রোটন সংখ্যা, মানে ভিতরে একটা প্রোটন রয়েছে, যেন বাইরে একটা ইলেকট্রন রয়েছে। আপনারা আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। আর ভর সংখ্যা, এখন ভর সংখ্যাটা হচ্ছে, আমরা জানি ইলেকট্রন খুবই হালকা হয়ে থাকে, এই জন্য আমরা ইলেকট্রনকে আমরা আমাদের যে আলোচনা সাপেক্ষে আমরা আমাদের যে বইয়ের ধারণা অনুসারে আমরা ইলেকট্রনের কোনো ধরনের ভর হিসাব করি না। এখানে যে কেন্দ্রের মধ্যে যে প্রোটন আর নিউট্রন থাকে, এখানে পি আর এন প্রোটন আর নিউট্রন থাকে, এটার সমষ্টি, যে এটা যে মানটার সমষ্টি হচ্ছে আমাদের ভর সংখ্যা। এখন আপনাদের ভর সংখ্যা, এখন হাইড্রোজেনের মধ্যে একটি প্রোটন রয়েছে, একটার ব্যতিক্রমে হাইড্রোজেনের কোনো ইলেকট্রন থাকে না, এই জন্য হাইড্রোজেনের ভর হচ্ছে 1। আবার হাইড্রোজেনের ভর হচ্ছে আপনাদের 1। আবার যদি আমরা সোডিয়ামের কথা চিন্তা করতে পারি, সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, আর ভর এখানে আমরা নিচে লিখি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর উপরে লিখি ভর সংখ্যা। এখন এখানে ভর যে নিউট্রন সংখ্যা সেটা রয়েছে আপনার 12, আর এখানে যে প্রোটন সংখ্যা সেটা হচ্ছে 11, হয় যে আপনার 23। এটাগুলো একটু মুখস্থ, আপনার ওই যে চতুর্থ অধ্যায়ে যে সংখ্যাটা ওটা একটু মনে রাখতে পারলে এগুলো বুঝতে পারবেন। ক্লাসটা দুই তিনবার দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ। একবার দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের যে পরমাণু মডেল, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে পরমাণু মডেল। পরমাণু মডেলটা একটা বিস্তারিত বোঝার জিনিস। পরমাণু মডেলটা মুখস্থ করলে আপনারা মনে রাখতে পারবেন, এটা বুঝতে হবে, ফিল করতে হবে। পরমাণু মডেলের মধ্যে আমরা দুটি জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে রাদারফোর্ড আর বোর। এখন রাদারফোর্ডের যে ছাত্র হচ্ছে বোর। রাদারফোর্ড 1911 সালে যে মডেলেরটা ধারণা দেন, আর বোর ঠিক তার 2 বছর পর 1913 সালে তার যে পরমাণু মডেল সেটি দেন। রাদারফোর্ড পরমাণু মডেলটিকে আমরা মানে পরমাণুর জন্য একটি মানে ধারণার জন্য আমরা আপাত দৃষ্টিতে বেস্ট বলতে পারি, কিন্তু রাদারফোর্ডের মধ্যে অনেক ত্রুটি রয়েছে যেগুলো বোর সংশোধন করে দিয়েছে। আবার বোরের মধ্যে কিছু ত্রুটি রয়েছে যেগুলো এখনও ধীরে ধীরে সেগুলো আমরা বুঝতে পারছি, আমরা সেগুলো ঠিক করার জন্য আমাদের বিজ্ঞানী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাদারফোর্ড পরমাণু মডেলে আমি আপনাদেরকে খুবই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। রাদারফোর্ড পরমাণু মডেলটা আপনারা যখন পরীক্ষার মধ্যে অ্যান্সার করবেন, আপনারা বইয়ের মধ্যে যেরকম 4-5টা ভাগে দেওয়া আছে যে মডেলের যে ধারণাটা, সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন 4-5 ভাগে, আর বোর্ডটাও ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর যে আপনার যেটা পার্থক্য রাদারফোর্ড আর বোর মধ্যে যে পার্থক্যটা, সেটা আপনারা নিজেদের মতো করে দিবেন, সেটা আপনারা কোনো মনে রাখতে পারবেন না, নিজের মতন করে যেটা বুঝতে পারছেন আমি বুঝিয়ে দিচ্ছি। রাদারফোর্ডের পরমাণু একটি কেন্দ্র থাকে, এটা পরমাণু একটা কেন্দ্র আছে, একটা কেন্দ্র।
এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস, 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 নিউক্লিয়াস। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এখন নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। এখানে থাকবে আপনার প্রোটন আর নিউট্রন থাকবে, আর বাইরে থাকবে আপনার ইলেকট্রন। এখানে থাকবে যেহেতু আপেক্ষিকভাবে, মানে এখানে আমাদের সব কিছু মিলিয়ে আমাদের ইলেকট্রনের ভর যেহেতু শূন্য, এজন্য প্রোটন আর নিউট্রনের ভরটাই হচ্ছে আপনার যে নিউক্লিয়াসের ভর। আর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। এটা কিন্তু আমাদের মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে যেগুলো দেখা হয়, এগুলো কিন্তু আমাদের নর্মাল চোখ দিয়ে দেখা সম্ভব না, অসম্ভব ব্যাপার, পুরোই অসম্ভব ব্যাপার, কারণ এগুলো খুবই ছোট এবং এখানে বেশিরভাগ জায়গা ফাঁকা, এগুলো সব ফাঁকা জায়গা কিন্তু আমাদের। আর সৌরজগতে সূর্য এখানে ভিতরে কিন্তু ফাঁকা রয়েছে। ইলেকট্রন আর প্রোটন, আমি আপনাদের এখানে নিউক্লিয়াস কিন্তু যেহেতু বলছে, এটা নিউক্লিয়াসের বেশিরভাগ জায়গায় ফাঁকা। আর আমাদের এখানে আমরা জানি সূর্য, এটা হচ্ছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে যে আমাদের পৃথিবীটা কিন্তু ঘুরছে, ক্রমাগতভাবে ঘুরছে। ঠিক তেমনইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের এই ইলেকট্রন বাল্বটা ঘুরছে, সুন্দরভাবে ঘুরছে। যেহেতু আমরা জানি, আপনাদেরকে এগুলো কিন্তু আমি আগে বুঝিয়েছি, প্রোটন যতটা ইলেকট্রন ততটা, যেহেতু ইলেকট্রন আর প্রোটন পরস্পর বিপরীত, এই জন্য পরস্পর সমান এবং তাদের আধান যোগফল যাতে শূন্য হয়, ততটা মানে ততটা প্রোটন ততটা ইলেকট্রন রয়েছে। এখন আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে অনেকগুলো সাফল্য রয়েছে, মানে এগুলো একবার পড়ে নেবেন, আশা করি পড়লে এগুলো হালকা ধারণাটা নিয়ে রাখবেন। এখন বোর নিয়ে আসেন। বোর পরমাণু মডেলের অনেক কিছু জানতে হবে। বোর পরমাণু মডেলে আমাদের একটু পড়লে হবে, প্লাস আমি বোর পরমাণু মডেলে কিছু গুরুত্বপূর্ণ সূত্র আপনাদেরকে জানিয়ে দিই, সেগুলো আপনারা দেখবেন, সুন্দর করে মুখস্থ রাখবেন। আমি এগুলো প্রতিটা জিনিস বুঝিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? আমাদের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে এইচ মিউ বাই এইচ সি বাই ল্যামডা। এখন এখানে এই চিহ্নটা কিন্তু আপনাদের অনেকে ভি মনে করেন, আসলে এটা মিউ চিহ্ন, আর চিহ্নটাকে একটু এভাবে দিবেন আপনারা, এভাবে, ঠিক আছে? এইচ সি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা ধ্রুবক মান আছে, সে মানটি 6.626 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এটা যে ইয়েটা মানটা, এই প্লাঙ্কের ধ্রুবক। তারপর রয়েছে সি হচ্ছে আলোর বেগ, আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এখানে আপনার তো এখানে ল্যামডা দ্বারা বোঝানো হয়েছে, আপনাদের এটা প্রশ্নের মধ্যে মানটা দেওয়া থাকবে। যদি আপনার ন্যানোমিটার থাকে তাহলে আপনারা 10⁻9 দিয়ে গুণ দিলে এটা মিটারে চলে আসবে। ন্যানোমিটার হচ্ছে 10⁻9, ন্যানোমিটার মান হচ্ছে, ন্যানোমিটার মানে 10⁻9 মিটার। 1 ন্যানোমিটার এটা একটা গুণিতক বলতে পারেন আপনারা। যদি প্রশ্নের মধ্যে মানটা দেওয়া থাকে, আপনারা 10⁻9 দিয়ে সেটাকে গুণ দিলে আপনারা একটা মিটারে মান পেয়ে যাবেন। আচ্ছা, এখন আপনাদের যে বোর পরমাণু মডেলের যে সূত্রগুলো, এখানে আপনারা আরেকটা সূত্র পাবেন, এমবিআর, এমবিআর ইজিক্যাল টু NH বাই 2 পাই। পাই হচ্ছে পাইয়ের মান, এটা মুখস্থ 3.1416, আর এন হচ্ছে কক্ষপথ সংখ্যা। এখানে একটা হাইড্রোজেনের, এটা হাইড্রোজেন, এটা কক্ষপথ না, কিন্তু এটা কিন্তু একটা ধরা হয়েছে আপেক্ষিকভাবে, এর বাইরে একটা এরকম একটা কক্ষপথ রয়েছে, এটা হচ্ছে 1। এটা হচ্ছে কক্ষপথ সংখ্যা, মানে সর্বশেষ টোটাল কক্ষপথ কয়টা আছে এটার সংখ্যাটা। আর এইচ এর মান তো আপনারা জানেন, 6.626 ইন্টু 10⁻34। এটার ইয়েটা একটু মুক্ত করে রাখবেন, এমসিকিউর জন্য কাজে লাগবে। এখন আপনার সুন্দর মতন এখানে আরেকটা ধারণা থাকা প্রয়োজন, সেটা হচ্ছে এখানে কিন্তু এটা হচ্ছে এম হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর হচ্ছে আপনার 9.11, এখানে কেজি হিসেবে ধরতে হবে, 9.11 ইন্টু 10⁻34 কেজি, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। আর হচ্ছে ব্যাসার্ধ, এর প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। আপনারা ঠিক বিটাকে দিকে নিয়ে ইলেকট্রনের ব্যাগ, শুধু ব্যাগ বললে বিটাকে দিকে নিয়ে NH আর 2 পাই
এম আর এভাবে দিয়ে বসাই দিবেন, হয়ে যাবে। এটা হচ্ছে কৌণিক ভরবেগ, আর এটা হচ্ছে শুধু বেগ। সবাই দেখতে পাচ্ছেন না, ও সরি সমস্যা নেই। এটা হচ্ছে বেগ, ভরবেগ, আর এটা হচ্ছে আপনার বেগ। তারপর আপনাদের রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলটা এখানেই মোটামুটি শেষ। তারপরে আপনাদের যে জিনিসটা আমরা জানাবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি ও ব্যতিক্রম। এখন আপনাদের জিনিসটা আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ইলেকট্রন বিন্যাসটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের 1 থেকে 54 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে পরমাণুর যে মডেলের ইয়ের মধ্যে, যে পারমাণবিক সংখ্যার যে একটা আপনার ইয়ে রয়েছে, চতুর্থ অধ্যায়ে আপনারা যেটা দেখিয়েছিলাম, সেটা 1 থেকে 54 পর্যন্ত একটা নিয়ম হবে। 54 পরে যেগুলো সেগুলো একটা নিয়মে হবে। 1 থেকে 54 পর্যন্ত যে নিয়মটা, এটাই আপনাদের জন্য দরকার। ওগুলো আপনারা শিখে রাখতে পারেন, আমি শিখিয়ে দিব, সমস্যা নেই। 1 থেকে 54 যেটা 1 থেকে 54 সে নিয়ম হচ্ছে এসএসপি, এসপিডি, এসপিডি এভাবে যাবে। এখন এখানে এস শুরু হবে 1 থেকে 1, পি শুরু এসএসপি, এসপিডি, ঠিক আছে। এখানে আপনি ভুল হয়েছে, সমস্যা নেই। আর পি শুরু হবে 2 থেকে, ডি শুরু হবে 3 থেকে, ডি এফ শুরু হবে 4 থেকে। এখন এখানে এস 1s2, 2s2, এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমরা এস ধারণ করতে পারবে সর্বোচ্চ 2টা, পি ধারণ করতে পারবে সর্বোচ্চ 6টা ইলেকট্রন। ও আপনাদের এখানে এসপি এগুলো হচ্ছে অরবিটাল, আপনারা এগুলো একটু মুখস্থর মতো রাখবেন, আমি যেভাবে শিখেছি আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। ডি হচ্ছে আপনার সর্বোচ্চ ধারণ করতে পারবে 10টা, এক ধারণ করতে পারবে 14টা। এখন এখানে এস পি, যে 1 থেকে 54 এস পি ডি। এখন 1s2, 2s2, মানে 2 পিস, 1 থেকে সেখানে শুরু হয়ে গেছে, 2 দিবেন, 2 পিস। এনার কিন্তু পরের এস দ্বিতীয় নম্বর এস যেহেতু এসেছে তখন 2 হবে, 2p6, 3s2, 3 নম্বর এস এসেছে 3s2, 3p6, 3d10, ডি কিন্তু শুরু হবে 3 নম্বর থেকে, এসএসপি, এসপিডি, এসপিডি। এই যে এখানে কয় নাম্বার আছে এটা, 3, 4, 4s2, 4p6, 4d, একটু সুন্দর করে লিখবেন। তারপর আপনারা ঠিক কীভাবে করবেন, আমরা যদি হাইড্রোজেনেরটা চিন্তা করি, হাইড্রোজেনের আপনার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, সুতরাং ইলেকট্রন হবে 1। এখন আমরা যদি প্রথম কক্ষপথে 1, S1, ইলেকট্রন হচ্ছে 1 থাকবে, ইলেকট্রন সংখ্যা। এখন আপনারা চিন্তা করতে পারবেন প্রতি কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, সেটা হচ্ছে 2n² সূত্র অনুসারে। যদি আপনাদের কক্ষপথ 1 হয়, তখন 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, মানে 2টো ইলেকট্রন থাকবে, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে। এটা হচ্ছে 2n² সূত্র। তারপর হচ্ছে আপনাদের যে এগুলোই মূলত। তারপর ব্যতিক্রম, এখানে আপনাদের 54 পরে সেটা দরকার নেই আপনাদের। তারপর আপনাদের জিনিসটা আপনারা বই থেকে দেখে নিয়েন, সেটা হচ্ছে এসপি, পিএস, ডিপিএস। আচ্ছা, বই থেকে দেখে নিন আপনারা, জিনিসটা বই থেকে দেখলে একবার বুঝতে পারেন। সেটা হচ্ছে সাজানো নেই, কিন্তু সেটা আপনার দরকার নেই, এটা আপনার কোনো সময় আসবে না এসএসসি টাইপ, এটা ইন্টারেস্টে আসবে। তারপর হচ্ছে আপনাদের যে আপনাদের ব্যতিক্রম যেগুলা, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা ব্যতিক্রম বলতে এখানে আপনাদের শুনেন, ব্যতিক্রম হচ্ছে, আমি জিনিসটা একবার বলে দিই।
এখানে যে আমি আপনাদের যে মান দিয়েছি, এখানে আরেকটা মান আছে, সেটা হচ্ছে ক্ষমতা মান, যেটা স্পেসিফিক মান। এস এর মান হচ্ছে 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান হচ্ছে 3। এখন 3D অরবিটালে না গিয়ে এখানে এখানে আবার দেখে নিচ্ছে, দেখাই দিই আপনাদের। সেটা হচ্ছে ইলেকট্রন কিন্তু আগে আপনারা 4s2 লিখবেন, তারপর লিখবেন 3D টেনে, ঠিক আছে? কারণ এখানে আগে ইলেকট্রন 4s 3Dতে আগে ইলেকট্রন যেটা কম মান সেটাতে আগে যাবে, আগে 4s যাবে। 4s এর 4 প্লাস এস এর মান কত 0, এই যে হয়ে যাবে 4। আর এখানে 3D ডির মান হচ্ছে 2, তাহলে 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। এই জন্য আগে যেটা কম, যেটার মান সেটা হচ্ছে 4, এই জন্য আগে 4s2 যাবে। এটাই একটা ব্যতিক্রম, মানে এখানে যেগুলো আগে এরকম ব্যতিক্রম কারণে। আরেকটা হচ্ছে আপনার যে ডি অরবিটালে কিন্তু আপনার এই যে আংশিক পূর্ণ একটা কথা রয়েছে। যদি আপনার ডি অরবিটালে যদি 4 থাকে, তাহলে সেখানে 5 চলে আসবে, মানে আগের থেকে যে মানটা, যে এটা আছে উপশক্তি স্তরটা আছে, সেখান থেকে একটা চলে আসবে, 5 হয়ে যাবে। মানে তখন আর মানবে না, রুলসটা মানবে না। এইখানে আগে না, সরি পরেরটা, মানে 4s2 যখন থাকবে, এখানে 4 থাকলে এখান থেকে একটা চলে আসবে, 4s ডিটি 5 হয়ে যাবে এরকম। এই দেখেন 3D কারণে 5 হয়ে যাবে, 4s1 থাকবে। তখন ওই যে 2n2 যে সূত্রটা, বা সরি মানে 4s এর যে সূত্রটা, সেটা মানে যে শক্তির মানটা, এটা মানবে না, ঠিক আছে? মানে যে আগে 4s প্রবেশ করবে, মানে যে s এর মান যে 0, মানে যেটা কম আগে সেটাতে প্রবেশ করবে, সেটা মানবে না। তারপরে আপনাদের এগুলোই মোটামুটি। তারপর হচ্ছে আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের যে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, বা ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। এখানে আইসোটোপ এখানে যে বইয়ের মধ্যে যেগুলো এগুলো পড়ে নিবেন একবার, আশা করি আপনারা পড়লে পারবেন। কারণ আপনার যে হাইড্রোজেন 1 2 হাইড্রোজেন 1 3 হাইড্রোজেন, এখানে দেখেন যে সকল মৌল, এখানে কিন্তু সবগুলো প্রোটন সংখ্যা সমান, মানে সবগুলো একই জাতীয়, কিন্তু দেখেন এটার যে সংখ্যা, যে ভর সংখ্যা, সেটা হচ্ছে একটা করে নিউট্রন নেয়, কিন্তু এখানে একটা নিউট্রন আসছে, এখানে একটা নিউট্রন, মানে ভিন্ন ভিন্ন, প্রতিটার ভিন্ন ভিন্ন। এখানে একটা আছে, এখানে আবার ভিন্ন। আপনাদের একটু স্পেসিফিকভাবে বুঝিয়ে দিই, মানে যেগুলোর মানে আইসোটোপ যেগুলো, কিন্তু এগুলো সব এক হবে, কিন্তু এগুলার যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সমান, সবগুলো সমান, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। এটা নিউট্রন ও ভর সংখ্যা, এটা 1, এটা 2, এটা 3, ভিন্ন ভিন্ন, এগুলো একটা ভিন্ন ভিন্ন জন্য পরস্পর এগুলো আইসোটোপ, ঠিক আছে? তারপরে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, এগুলো একটা খুবই সহজ বিষয়, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এগুলো আপনারা একবার পড়লে পারবেন, তারপরে আপনার জিনিসটা বুঝিয়ে দিই সহজ। আসলে একটা জিনিস ধারণা থাকা প্রয়োজন, সেটা হচ্ছে কীভাবে একটা মৌলের যে আপেক্ষিক পারমাণবিক ভর লেখা যায়। এখানে আপনার পরীক্ষার মধ্যে ফ্লোরিন, এটা হচ্ছে প্রকৃতি ভর, যেটা প্রকৃতি পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার 3.16 ইন্টু 10⁻23 গ্রাম। যদি আমরা এই যে সংখ্যাটাকে, এটা যদি 1.66 ইন্টু 10⁻24, এটাতে যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 9 তো পাবো। এটা হচ্ছে সেটা পারমাণবিক সংখ্যা। আমরা ক্যালকুলেটার দিয়ে জিনিসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখেন, এখানে আপনাদের ফ্লোরিনে পাওয়া যাবে, এখানে যে 9 এভাবে ভাগ দিবেন আপনারা, এটার গ্রাম হবে, এভাবে ভাগ দিলে একটা সংখ্যা পাবেন, সেটা হচ্ছে এর যে আপেক্ষিক পারমাণবিক ভর, যেটা সরি এটা হচ্ছে আপনার আপনাদের ক্যালকুলেটর একটু দেখিয়ে দিই আপনাদের, 1 মিনিট। সরি, এটা হচ্ছে আপনার 19 হবে। আমি একটু চিন্তা করছিলাম, এটা ভুল লাগছিল। মানে এখানে যে সংখ্যাটা, এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, মানে প্রোটন আর নিউট্রন সংখ্যা সমষ্টি হচ্ছে 19, ঠিক আছে? এরপরে এখন আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করবেন, সূত্র রয়েছে একটা দুর্দান্ত একটা সূত্র, সেটা হচ্ছে আপনার, আমি একটা অঙ্ক দেখালে বুঝতে পারবেন, দুটো অঙ্ক, এখানে দুটো অঙ্ক হবে, ঠিক আছে? আমি দুটো অঙ্ক দেখাই দিই আপনাদের, সুন্দর মতো আপনারা বুঝে দেবেন। এখানে প্রকৃতিতে 35 ক্লোরিন, বই দুটো অঙ্ক আপনার দেখা দিচ্ছি, আর রয়েছে আপনার 37 ক্লোরিন, দুইটা এটা রয়েছে আপনার প্রকৃতির মধ্যে পাওয়া যায়। এই যে আইসোটোপ কিন্তু এগুলো ভর সংখ্যা ভিন্ন। এখানে প্রকৃতিতে এটা পাওয়া যায় আপনার 75%, আর এটা পাওয়া যাচ্ছে 25%।
এখন আমরা দোনোটার কীভাবে বের করবো আপনাদের একটু সহজভাবে বুঝে দিই। এখানে 35 সাথে এটা গুণ দিবেন, 35 ইন্টু 75 যোগ 25-এর সাথে যে মানটা গুণ দিবেন, 25 ইন্টু 37। আমরা জানি যে শতকরা থাকলে কিন্তু 100 দিয়ে ভাগ দেওয়া লাগে, এই কারণে এখানে 100 ভাগ চলে আসবে। যে মানটা সেটা হচ্ছে 35.5। এইভাবে আপনারা নির্ণয় করবেন। আরেকটা হচ্ছে যদি কত পার্সেন্ট আছে সেটা যদি বলে আমরা ধরবো তখন 63 ক্লোরিন, এখানে কপার 63 কপার, আর হচ্ছে 65 কপার, কোনটা কত পার্সেন্ট আছে, আর এখানে আপেক্ষিক পরিবর্তন এটা দেওয়া থাকবে। এটা হচ্ছে মনে করেন এখানে একটা মানটা দেওয়া থাকবে 63.5। এখন আমরা লিখবো এক্স ইন্টু 63 প্লাস, এখানে কিন্তু 100 মাইনাস এক্স, এটা আপনারা সরি এটা আপনারা দেখতে পাচ্ছি। পরে পেয়ে যাচ্ছি আমরা তখন ধরবো X% থাকে 63 কপার হচ্ছে X%, আর 65 কপার হচ্ছে আপনার 100 মাইনাস এক্স। এটা আমরা বুঝিয়ে দিই, শতকরা সব কিছু যোগ করলে মোট হবে 100%। এই জন্য 100 থেকে বাদ দিলে তো ডেটা পাওয়া যাবে না, জিনিসটা বুঝতে পারছেন। তখন আপনারা যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কত 63.5। এখন আপনাদের যদি আমরা দিই, এই যে এখানে আমরা এরকম 100 দিব, দেখার পর এক্স, যে এক্স যেটা ধরছি আমরা এক্স এর সাথে এটা গুণ দিব, এক্স ইন্টু 63 প্লাস 100 মাইনাস এক্স ইন্টু যে 65 মানটা, আর এখানে 100 বসাই দিবেন, আর এখানে যে মানটা 63.5 আপেক্ষিক পরিবর্তন রেজাল্ট এটা দিয়ে গুণ দেওয়ার পর আমাদের এক্স এর মান আসবে 75%। আর এখানে যে এটার 65 কপারেটটার ক্ষেত্রে হবে 100 মাইনাস 75, সেটা হবে আপনার 25%। এভাবে নির্ণয় করবেন। আশা করি আপনাদের ক্লাসটি খুবই মজার লেগেছে, এভাবে নির্ণয় করবেন। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটুকু এইটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ক্লাসটি মজা লেগে থাকে। নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।